জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরের একজন সামান্য মাস্টারমশাই, নাম জোহান ফিলিপ রেইস। তিনি ছিলেন অঙ্ক এবং বিজ্ঞানের একজন শিক্ষক। স্কুল বাড়ির গায়েই একটা ছোট্ট ছাউনির নিচে তার ছিল ছোট্ট একটা ল্যাবরেটরি। অবসর সময়ে সেখানেই তিনি অঙ্ক আর পদার্থবিদ্যা নিয়ে ছোটোখাটো গবেষণা করতেন। 1860 সাল, সে সময় সেখানে তিনি একটা ছোট্ট পরীক্ষা শুরু করলেন। ল্যাবরেটরি থেকে তার খাটিয়ে তিনি অনেক দূরে তিনি ক্লাসের ছেলে মেয়েদের সঙ্গে কথা বলা শুরু করলেন। এমনকি বেহালা বাজিয়ে তিনি ছাত্রদের শোনাতেন। ছেলেরাও তার সঙ্গে সেই তারের মাধ্যমেই কথা বলতো। তিনি তার সেই যন্ত্রের প্রথম নামকরণ করলেন টেলিফোন। তার সেই আবিষ্কারকে ছেলেরা বিশ্বাস করত, কিন্তু বিশ্বাস করল না সাধারণ মানুষ। সবাই শুনে বলল, তারের মাধ্যমে বার্তা প্রেরণ এ অসম্ভব। সে যুগের বিজ্ঞান সমিতির লোকজনেরাও তার কাছে এসে যন্ত্রপাতি পরীক্ষা করলেন। নিজেদের কানে জগতের প্রথম টেলিফোনের বার্তা তারা শুনলেন, কিন্তু তারপরেও তারা রায় দিলেন এসবই ছেলে মানুষই খেলনা, এসবের কোনো মূল্যই নেই। টেলিফোনের প্রথম আবিষ্কর্তা হিসাবে তার নাম স্বীকৃত হলো না। এই ঘটনার আরও 16 বছর পরে 1876 সালে জগৎ বিখ্যাত বিজ্ঞানী গ্রাহাম বেল নতুন করে টেলিফোন যন্ত্র আবিষ্কার করলেন এবং সারা বিশ্বে টেলিফোনের প্রথম আবিষ্কর্তা হিসাবে গ্রাহাম বেলের নামই স্বীকৃত হলো। আর খোঁজ করে জানা গেল যে গ্রাহাম বেলের আবিষ্কারের 6 বছর আগেই শিক্ষক জোহান ফিলিপ রেইস সবার অলক্ষ্যে অনাদরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। টেলিফোনের প্রথম আবিষ্কর্তা হিসাবে তিনি পেয়েছিলেন জীবনের খাতায় স্রেফ গোল্লা। 1847 সাল, ভিয়েনার জেনারেল হাসপাতাল, সেই হাসপাতালে চিফ রেসিডেন্ট হিসাবে সদ্য নিযুক্ত হয়েছেন একজন হাঙ্গেরিয়ান প্রসূতি চিকিৎসক, নাম ইগনাস সেমেলভাইস। তিনি লক্ষ্য করলেন যে হাসপাতালে প্রসূতি মায়েদের মৃত্যুর হার ক্রমবর্ধমান। তিনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করলেন যে ডাক্তাররা পোস্টমর্টমের ঘর থেকে ফিরে এসে হাত না ধুয়ে সরাসরি প্রসূতি ওয়ার্ডে গিয়ে চিকিৎসা করছেন। তিনি অনুমান করলেন যে মৃতদেহ থেকে রোগ সৃষ্টিকারী কোনো অদৃশ্য পদার্থ, এখন যাকে আমরা বলি জীবাণু, ডাক্তারদের হাতের মাধ্যমে নিশ্চিতভাবে রোগীদের দেহে স্থানান্তরিত হচ্ছে। এই ধারণার ভিত্তিতে তিনি বাধ্যতামূলকভাবে ডাক্তারদের ক্লোরাইডের দ্রবণ দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা চালু করলেন। বলা বাহুল্য, ফলাফল ছিল অবিশ্বাস্য। নাটকীয়ভাবে প্রসূতি মায়েদের মৃত্যুর হার দ্রুত অনেকটাই কমে আসলো, কিন্তু ডাক্তাররা ভীষণ তার উপর ক্ষিপ্ত হলো। ব্যাপারটা এমনভাবেই ডাক্তাররা দেখেছিল যে হাসপাতালে এই হাত ধোয়ার ব্যবস্থা প্রবর্তন করার ফলে জনসমক্ষে একথাই প্রচারিত হচ্ছে যে প্রসূতি মায়েদের এতদিন যে মৃত্যু হয়েছে তার জন্য ডাক্তারদের নোংরা হাত, না ধোয়া হাত, অর্থাৎ পরোক্ষভাবে ডাক্তাররাই দায়ী। তারা সেই হাঙ্গেরিয়ান ডাক্তার ইগনাস সেমেলভাইসের তীব্র সমালোচনা শুরু করলেন। তিনিও ডাক্তারদের ব্যঙ্গ বিদ্রূপের পাল্টা প্রতিবাদ করতে শুরু করলেন। ব্যাপারটাকে কিছুতেই ভালোভাবে নিল না হাঙ্গেরীয় স্বাস্থ্য দপ্তর। ফল হিসাবে হাসপাতালের চিকিৎসকের পেশা থেকে বহিষ্কৃত হলেন ডাক্তার ইগনাস সেমেলভাইস। যেহেতু জীবাণুতত্ত্ব বা জার্ম থিওরি, এই যে জীবাণুর দ্বারা সংক্রমণ, এই বিষয়টি তখনও পর্যন্ত বিজ্ঞানে আবিষ্কৃত হয়নি, সেজন্য ব্যঙ্গ বিদ্রূপ উপহাসের তিনি শিকার হয়েছেন। বারবার তিনি সমালোচিত হয়েছেন, প্রত্যাখ্যাত হয়েছেন। পেশাদারী সমাজ থেকে ক্রমাগত বর্জন এবং তার তত্ত্বের অস্বীকৃতির চাপ ডাক্তার সেমেলভাইসকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। 1865 সালে তার আশেপাশের লোকেরা, এমনকি তার স্ত্রীও তাকে মানসিক ভারসাম্যহীন বদ্ধ একজন পাগল বলে ধরে নেন এবং তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে ভর্তি হওয়ার মাত্র 14 দিন পর 1865 সালের 13ই আগস্ট 47 বছর বয়সে তিনি মারা যান। সেই একই বছরে বিশ্বের বিজ্ঞান দরবারে বিজ্ঞানী লুই পাস্তুর এবং রবার্ট কখ জীবাণুতত্ত্বকে প্রতিষ্ঠা করেন। জীবাণুতত্ত্বের আবিষ্কারক হিসাবে বিশ্বে আজও তাদের নামই স্বীকৃত হয়ে আছে। আর যিনি প্রথম সেই তত্ত্বের আবিষ্কারক ডাক্তার ইগনাস সেমেলভাইস,
তিনি প্রথম আবিষ্কারক হলেও কোনো স্বীকৃতি তো পেলেনই না, বরং চরম অবহেলায়, পাগল অবস্থায় মৃত্যুর মধ্যে দিয়ে প্রথম হওয়ার পুরস্কার তিনি পেয়েছিলেন স্রেফ গোল্লা। এবার যার কথা বলবো, তার জন্ম যদিও হয়েছিল ব্রাজিলে, তিনি কিন্তু জাতিতে ছিলেন পর্তুগিজ আর পেশায় ছিলেন একজন পুরোহিত। তার নাম বার্তেলেমেউ দা গসমাও। তিনি সবসময় স্বপ্ন দেখতেন মানুষ একদিন আকাশে নির্ভর হয়ে ভেসে বেড়াচ্ছে। তিনি স্বপ্ন দেখতেন এমন এক যন্ত্রের আবিষ্কার তিনি করবেন যা হবে বাতাসের চেয়ে হালকা। বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে করতে একদিন তিনি আবিষ্কার করলেন এমন একটি আকাশযান যা ছিল কয়েকটা ছোট ছোট বেলুন দিয়ে তৈরি। প্রতিটি বেলুনে ঢোকানো হয়েছিল গরম হাওয়া। বেলুন দিয়ে তৈরি করা সেই আকাশযানটির তিনি নাম দিয়েছিলেন প্যাসারোলা বা বড় পাখি। 1709 সালের 8ই আগস্ট, সেদিন পর্তুগালের রাজধানী লিসবন শহরে ছিল অগুন্তি মানুষের ভিড়। সম্পূর্ণ সবার সামনে জনসমক্ষে সেদিন ছিল গসমাওয়ের হট এয়ার বেলুন দিয়ে তৈরি করা সেই আকাশযানটির অগ্নি পরীক্ষা। সবার সামনে গসমাও এক বুক আশা নিয়ে উঠে পড়েছিলেন তার সেই আকাশযানে। আকাশযানটির দড়ি ছেড়ে দেওয়া হয়েছিল। নিমেষেই বাতাসে ভেসে উঠল আকাশযানটি, রওনা দিল আকাশের দিকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কিছুটা উপরে ওঠার পরই একটা উঁচু বাড়ির কার্নিশে ঠেকে গিয়ে আকাশযানটি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হলো। আর তৎক্ষণাৎ সেই যুগান্তকারী অভিযানের মৃত্যু ঘটল। উপস্থিত জনতার মধ্যে ভেসে উঠল হাসি ঠাট্টা আর বিদ্রূপের আওয়াজ। কেউ চিৎকার করে বলে উঠল লোকটা বদ্ধ পাগল। আবার কেউ উত্তেজিত হয়ে বলল লোকটা আসলে শয়তানের চর, ওর শাস্তি দরকার। তা সেই পর্তুগিজ পুরোহিত দা গসমাও তিনি শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নিজের হাতে ধ্বংস করলেন তার নিজের তৈরি করা সেই আকাশযানটিকে। তবু তিনি রেহাই পেলেন না। পর্তুগিজ ইনকুইজিশনে খ্রিস্টান ধর্মবিরোধী কাজ করার জন্য তার ডাক পড়ল, শয়তানের বিচার হবে। এই রকম বিচারে কিন্তু বিজ্ঞানী ব্রুনোকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। তবে তিনি এক দুর্বিষহ যন্ত্রণা বুকে নিয়ে অত্যন্ত গোপনে অন্য দেশে পালিয়ে গেলেন। অবশেষে 1724 সালে স্পেনের টলেডো শহরে নিতান্ত অসহায় অবস্থায়, একাকী অবস্থায়, প্রায় পরিচয়বিহীনভাবে তার শোচনীয় মৃত্যু ঘটল। তার মৃত্যুর প্রায় 180 বছর পরে 1903 সালে রাইট ভ্রাতৃদ্বয় উড়োজাহাজ আবিষ্কার করলেন। আর সারা পৃথিবী জুড়ে প্রথম আকাশযানের আবিষ্কারকের কৃতিত্ব এই রাইট ভ্রাতৃদ্বয়, তাদের উপরেই ন্যস্ত হলো। কিন্তু প্রথম আকাশযান আবিষ্কারক হিসাবে দা গসমাও চিরকালের জন্য রয়ে গেলেন পৃথিবীর মানুষের চোখের আড়ালে। আবিষ্কারকের এই ট্র্যাজিক পরিণতি দেখে পরিহাস করে সবাই বলেন প্রথম আবিষ্কারক হিসাবে তিনিও পুরস্কার পেয়েছিলেন স্রেফ গোল্লা। আর এটাই নিদারুণ সত্যি। বার্লিন বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন। সবার কাছে তার পরিচিতি একজন আবহাওয়াবিদ, জলবায়ুবিদ, একজন জলবায়ুবিদ হিসাবে। বিজ্ঞানী ওয়েগনার তার নাম। তার প্রধান আগ্রহ ছিল কিন্তু ভূতত্ত্ববিদ্যায়। 1915 সালে তিনি একটি বই লিখলেন। বইটির নাম দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশেন্স। এই বইটিতে তিনি একটি অসাধারণ তত্ত্ব উপস্থাপন করলেন। তিনি বললেন প্রায় 20 কোটি বছর আগে আমাদের এই যে বিভিন্ন মহাদেশ, এই সমস্ত মহাদেশগুলো সব একসঙ্গে ছিল, সব এক জায়গায় একত্রিত হয়ে একটাই মহাদেশ তৈরি করেছিল, যার তিনি নাম দিয়েছিলেন সুপার মহাদেশ বা প্যানজিয়া। পরের সময়ের সাথে সাথে মহাদেশগুলো একে অপরের থেকে ধীরে ধীরে দূরে সরে গেছে এবং আজকের এই মহাদেশগুলো তৈরি হয়েছে। তবে তিনি জানতেন না যে মহাদেশগুলো সঞ্চালিত হচ্ছে ঠিক কোন শক্তির প্রভাবে। অর্থাৎ মহাদেশগুলোর মধ্যে ড্রাইভিং ফোর্স সম্পর্কে তার ব্যাখ্যা ছিল সম্পূর্ণ অস্পষ্ট। তার দুর্ভাগ্যক্রমে ওয়েগনারের তত্ত্ব জীবদ্দশায় বিজ্ঞান সমাজে শোচনীয়ভাবে প্রত্যাখ্যাত হয়েছিল। এই অস্বীকৃতির অন্যতম কারণ ছিল ওয়েগনার ছিলেন একজন আবহাওয়াবিদ, জলবায়ুবিদ। তিনি কখনোই ভূতত্ত্ববিদ ছিলেন না। সে যুগের বিখ্যাত সব ভূতত্ত্ববিদরা তার সেই
মহাদেশীয় সঞ্চরণ তত্ত্বকে বহিরাগতের অনুপ্রবেশ বলে তীব্র উপহাস করেছিলেন। তবে চূড়ান্ত উপহাস আর বিদ্রূপের মধ্যে ওয়েগনার তার সেই মতবাদের সপক্ষে প্রমাণ সংগ্রহের জন্য 1930 সালে একরকম মরিয়া হয়েই গ্রিনল্যান্ডের বরফের চাদরে মোড়া এক দুর্গম নির্জন অঞ্চলে ভূতাত্ত্বিক প্রমাণ সংগ্রহের জন্য এক বিপজ্জনক অভিযান শুরু করলেন। সেই অভিযানেই চরম প্রতিকূল অবস্থায় দুর্গম সেই অঞ্চলে নভেম্বর মাসে তিনি হঠাৎ নিখোঁজ হলেন। অনেক পরে তার প্রাণহীন দেহটিকে উদ্ধার করা হলো। এই মর্মান্তিক ঘটনার প্রায় 20 বছর পরে 1950 থেকে 1960-এর দশকে মহাদেশগুলোর সঞ্চরণের পক্ষে সি ফ্লোর স্প্রেডিং এবং প্লেট টেকটনিক্স এই তত্ত্ব সমাজে প্রতিষ্ঠিত হলো এবং বৈজ্ঞানিক তত্ত্বগুলোর আবিষ্কারক হিসাবে সারা পৃথিবী জুড়ে স্বীকৃতি পেলেন হ্যারি হেস, ম্যাকেঞ্জি, পার্কার, মর্গান প্রমুখ বিশ্বখ্যাত ভূতাত্ত্বিকরা। কিন্তু মহাদেশীয় প্রবাহের স্বপ্নদ্রষ্টা, মহাদেশের সঞ্চারণ তত্ত্বের প্রথম আবিষ্কারক হিসাবে বিজ্ঞানী ওয়েগনার তার সেই আবিষ্কারের জন্য কোনো স্বীকৃতি পেলেনই না, বরং প্রথম আবিষ্কারক হিসাবে পেলেন জীবনের খাতায় নিদারুণ এক শূন্য। এবার ভারতের সেই বিজ্ঞানীর কথা বলবো যিনি ভারতের ক্ষেত্রে প্রথম আবিষ্কারক হওয়া সত্ত্বেও জীবন খাতায় তার জুটেছিল মর্মান্তিক এক বিগ জিরো। গল্পটা 1970 দশকে শুরু। কলকাতার এক সাধারণ ল্যাবরেটরি, সেখানে কাজ করতেন একজন ফিজিওলজিস্ট, শারীরবিদ্যা বিশেষজ্ঞ, নাম ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়। তিনি এক অসম্ভব স্বপ্ন দেখেছিলেন। ইউরোপের বিজ্ঞানীরা যা সফল করে দেখিয়েছিলেন একটি টেস্ট টিউবের মধ্যে জীবনের বীজ বপন করা, অর্থাৎ ইন ভিট্রো ফার্টিলাইজেশন IVF, এই প্রক্রিয়ার মাধ্যমে টেস্ট টিউবের মধ্যে বেবির জন্ম দেওয়া, এটাই ছিল তার স্বপ্ন। বিদেশি মূল্যবান কোনো যন্ত্রপাতি তার কাছে ছিল না, বিন্দুমাত্র কোনো সরকারি সাহায্য ছিল না, ছিল শুধু এক কৌতূহল এবং একরোখা জেদ। দিনের পর দিন গবেষণাগারে ক্লান্তিহীন পরিশ্রমের ফল হিসাবে একদিন আসলো সেই ঐতিহাসিক দিন, 1978 সালের 3রা অক্টোবর। কলকাতার বুকে জন্ম নিল ভারতবর্ষের প্রথম টেস্ট টিউব বেবি, নাম দুর্গা। বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি লুইস ব্রাউনের জন্মের মাত্র 2 মাস পরেই এই সাফল্য অর্জন করেছিলেন ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়। কিন্তু তার এই অবিশ্বাস্য সাফল্যের খবর আনন্দের বদলে নিয়ে আসলো অবিশ্বাস আর তীব্র বিরোধিতা। তৎকালীন বাম সরকারি আমলাদের কাছে এই আবিষ্কার ছিল অবাস্তব। তারা বিশ্বাস করতে চাইলেন না যে একজন বাঙালি চিকিৎসক সামান্য যন্ত্রপাতি ব্যবহার করে এত বড় কাজ করতে পারেন। রাজ্য সরকার একটি তদন্ত কমিটি গঠন করলো, আর সেই কমিটি তার সমস্ত আবিষ্কারকে ভুয়ো এবং অনৈতিক বলে উড়িয়ে দিল। তাকে তিরস্কার করা হলো, অপমান করা হলো, তার গবেষণার সমস্ত নথি বাজেয়াপ্ত করা হলো, কর্মক্ষেত্রে তাকে পদমর্যাদায় নামিয়ে দেওয়া হলো, তাকে এমন জায়গায় বদলি করা হলো যেখানে তার গবেষণার সুযোগ ছিল না। মানসিক চাপ, সামাজিক বঞ্চনা এবং কর্তৃপক্ষের লাগাতার হেনস্থার ফলে ডাক্তার মুখোপাধ্যায় ধীরে ধীরে ভেঙে পড়লেন। অবশেষে হতাশা আর অপমানে জর্জরিত হয়ে তিনি নিজের বাড়িতেই আত্মহত্যা করে চিরতরে নীরব হয়ে গেলেন। নিদারুণ সত্যি এটাই যে ভারতের মাটিতে টেস্ট টিউব বেবির প্রথম আবিষ্কারক হিসাবে তিনি পুরস্কার পেয়েছিলেন বিগ জিরো। এই ভিডিও শেষ করার আগে একটি কথাই বলবো, আজ 10ই নভেম্বর, বিশ্ব বিজ্ঞান দিবস, ওয়ার্ল্ড সায়েন্স ডে। আজকের দিনে আমাদের অন্যতম দাবি হোক এটাই যে সকল বিজ্ঞানীরা প্রথম আবিষ্কারক হওয়া সত্ত্বেও তাদের স্বীকৃতির আগে, তাদের সময়ের আগে শোচনীয়ভাবে এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছিলেন, তাদেরকে উপযুক্ত সম্মান দিয়ে বিজ্ঞানের দরবারে প্রতিষ্ঠিত করা হোক, এটাই হোক আমাদের দাবি। প্রথম হওয়া সত্ত্বেও গোল্লা পেয়েছিলেন, এই গোল্লা পাওয়ার গল্প আজ এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো এইরকমই নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।